আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা নকল রাজা। সার্কিট হাউসে পৌঁছেই দড়াম করে ঘরের দরজা বন্ধ করে দিল বরদাকান্ত। উফ, বুকটা এখনও ঠকঠক করছে। আর একটু হলেই খ্যাপা পাবলিকের হাতে জোর গোবেরেন খেতে হতো আজ। ভাগ্যিস সেলিম বুদ্ধি করে ছুটিয়ে দিয়েছিল গাড়িটা। তলপেটে গভীর নিম্নচাপ। হাঁচড় পাঁচড় করে বরদাকান্ত টয়লেটে ঢুকল। মুক্ত হয়ে বেরিয়ে এসে গড়িয়ে পড়েছে বিছানায়। সঙ্গে সঙ্গে লো ইংলিশ কটের খোঁদলে ভুস করে ডুবে গেল শরীর। সর্বাঙ্গ এলিয়ে আসছে। মাথার ভেতর একটানা ডোরবেলের শব্দ। রাতেও ভালো ঘুম হয়নি। একে কড়া অম্বলের জ্বলুনি, তার সঙ্গে হাজারো দুশ্চিন্তা। কাক ডাকার আগেই বিছানা ছাড়তে হয়েছে। তার উপর এই টানা 6 ঘন্টার সফর এবং তুলকালাম। দেহ আর কত নিতে পারে? নরম বিছানায় জ্যান্ত পাশবালিশটি হয়ে খানিক গড়াগড়ি খেল বরদাকান্ত। মখমল মোড়া গদির উপর তুলতুলে পালকের বালিশ। এসি মেশিন ঠান্ডা বাতাস ছড়াচ্ছে ঘরময়। এখন ঘুম চাই, একটু ঘুম, শান্তির ঘুম। সত্যি কপাল জোরে ফাঁড়াটা কাটল আজ। খাসিপাড়া ছেড়ে গাড়ি সবে টঙের বাজারে ঢুকছে। দেখো না দেখো, 100-1.5 মানুষ উড়ে এলো গাড়ির সামনে। ব্যাস, গোটা কনভয় পলকে স্ট্যাচু। কানের পাশে কি কান ফাটানো চেল্লানি, বাপস! হট্টগোল, একটি শব্দ উচ্চারণ বোঝা যায় না। মাঝে মাঝে সফলিন্টারের মতো টুকরো টুকরো ধ্বনি শুধু ছিটকে আসে। চাই, হবে, দাও। দুমদাম হাত পা ছুঁড়ছে পাবলিক। পারলে বুঝি গাড়িটাকেই ভেঙে দেয়, গুঁড়িয়ে দেয়। সরখল আর পাহাড়ি অবশ্য যথেষ্ট ঝানু মাল। মন্ত্রী টন্ত্রীদের পাহারাদারি করে করে হাড় পাকিয়ে ফেলেছে। আগেই আন্দাজ করে গাড়ির কাঁচ তুলে দিয়েছিল তারা। তাতেও বেসামাল দশা। চাক ভাঙা বলতা যেন পিলপিল করছে চারদিকে। ভাগ্য ভালো, গোটা পুলিশ ফোর্স এসে গেল সময় মতো। বরদাকান্ত তখন দরদরিয়ে ঘামছে। কদিন আগে অগ্নিপন্থীদের সঙ্গে নৈরিতপন্থীদের জোর লড়াই লেগে গেছে এ অঞ্চলে। জখম গোটা 50, মারা গেছে 3 জন। তার মধ্যে একটা আবার মহিলা। রাত ভোর যুদ্ধে গোটা এলাকা তছনছ। ঘটনাটা মোটামুটি জানাই ছিল বরদাকান্তর, কিন্তু ঝড়ের মুখে পড়ে মনের সব জোর পলকে খতম। গাড়িতে বসে উৎসর্গীকৃত ছাগলের মতো কাঁপতে কাঁপতে সে শুধু আর চোখে দেখেছিল ওদিকের কোনাকুনি রাস্তাখানা ধরে কালো বুলেটপ্রুফ গাড়িটা বেরিয়ে গেল শাঁ শাঁ। মহামন্ত্রীকে নিয়ে অতঃপর নিজের গাড়ির নাকে লটকানো জাতীয় পতাকার দিকে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকা ছাড়া বরদাকান্তর তখন আর উপায় কি? মহামন্ত্রী পার হয়ে যেতেই আর এক দৃশ্য। সরখেল আর পাহাড়ি সামনের সিটে ঠুটো জগন্নাথটি হয়ে বসেছিল এতক্ষণ। অকস্মাৎ নড়ে উঠেছে দুজনে। গাড়ি থেকে নেমে 2 মূর্তি হাত মুখ নেড়ে কি বলল কে জানে, কিন্তু পাবলিক আরও মারমুখী সহসা। তাদের সেই এক দাবি, মন্ত্রীমশাইকে নামতেই হবে গাড়ি থেকে, এবং সেদিনের ঘটনাটির কী ব্যবস্থা নেওয়া হলো জানাতে হবে তাদের। বোঝো ঠেলা। বরদাকান্তর হাত পা তখন পেটের মধ্যে গুটিয়ে যাচ্ছে শামুকের মতো। হৃৎপিণ্ডে নেহাই এর ঘা, পাকস্থলিতে গুড়গুড় গুড়গুড়। আপন মনে গাল পাড়ছে নিজেকে। শালা রাজা সাজার শখ, নাও এখন মাও সামলাও। পুলিশ অবশ্য সময় নষ্ট করেনি বেশি। প্রগতিশীল ডান্ডা চালিয়ে মুহূর্তে সাফ করে দিয়েছিল সামনেটা। মাখন মাখানো লাঠির ঘায়ে কুঁচো চিংড়ির মতো লাফাচ্ছিল লোকগুলো। তখন সেলিমকে আর পায় কে? ঝটাক সে হাঁকিয়ে দিল গাড়ি। বরদাকান্ত পাশ ফিরল। কত কিছুই ঘটে যেতে পারত আজ। পাবলিক ধরে ছেঁচতে পারত তাকে, চামড়া ছাড়িয়ে নিতে পারত। নিদেন পক্ষে কিল চড় লাঠি ঘুষি মেরে সুক্ত করে নিতে পারত হাত পায়ের। থান ইট মেরে কাঁচ ভেঙে ফেলাও তো মোটেই অসম্ভব ছিল না। না, এবার জেনে নিতে হবে গাড়িটা কতটা মজবুত। আজকাল সাঁই সুঁই গুলি চালায় লোকজন। কাঁচগুলো বুলেটপ্রুফ তো। অবশ্য না হলেই বা বরদাকান্তর কী করার আছে? তার তো আর হুকুম জারি করার ক্ষমতা নেই। ওহে, এবার আমাকেও বুলেটপ্রুফ করে দাও। শুনলে রক্ষা সচিব হয়তো খ্যাঁক খ্যাঁক হাসবে। মাস গেলে ফোকটে এতগুলি টাকা পাচ্ছেন, সঙ্গে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা।
শহীদ হওয়ার জন্যই না এ চাকরিতে এসেছেন? না পোষালে যান, আবার যাত্রা দলের রাবণ সাজুন গিয়ে। বাড়িতে সুভদ্রাও প্রায় একসুরে গান গায়, মুখ ঝামটা দিয়ে বলে, তুমি বড় আজুলি আছো বাপু, অত ভয় পেলে চলে নাকি? ফোকটে আরামটাও কত পাচ্ছ বলো তো। তা পাচ্ছি, তবে যে কোনো দিন ফৌতও হয়ে যেতে পারি। বালাই ষাট, তুমি মরবে কোন দুঃখে? মরলে মরুক বগলাচরণ কিংবা নুটু বিহারী, মা রক্ষাকালী তোমায় ঠিক বাঁচিয়ে রাখবেন দেখো। কিংবা মার্কস বাবা, গান্ধী বাবা। বাহ, এ না হলে মেয়ে মানুষের হৃদয়। বগলা আর নুটুর বুঝি প্রাণের দাম নেই? না, নেই। মনে রাখবে, এ পৃথিবীতে নিজের ছাড়া আর কারুর প্রাণের দাম নেই। মুখে আজকাল খই ফোটে সুভদ্রার, অবলীলায় বলে, কপাল গুণে মহামন্ত্রীর নকল সাজার সুযোগ পেয়েছ। মরার কথা না ভেবে বউ ছেলের জন্য সুখটুকু কুড়িয়ে নাও। তাছাড়া দেশের দশের স্বার্থে মহামন্ত্রীকে রক্ষা করা তোমার একটা কর্তব্য তো বটে। দেশের নেতা আগে না তুমি? বরদাকান্ত ভেবে পায় না সুভদ্রার মনে কবে থেকে এমন দেশপ্রেম জাগিয়ে উঠল। মহাসতী অপেরায় তার পাশে মন্দোদরী সাজত সুভদ্রা, কখনো বা দুঃখিনী সীতা, কিংবা কোনো এক পতিপ্রাণা গাঁয়ের বধূ। শহুরে যাত্রাদল তো নয়, দুজনে মিলে কোনো ক্রমে অন্ন সংস্থান করত। ছেঁড়া কাটা সংসার চলত তাপ্পি মেরে মেরে। এখন ৪,৫০০ সাজানো ফ্ল্যাটে তাদের বাস। কথায় কথায় ট্যাক্সি, নিউ মার্কেট, শপিং মল, দামি দামি জামা, জুতো, শাড়ি, গহনা। হাতে সেলফোন নিয়ে সুভদ্রা যখন রাস্তা দিয়ে সেজেগুজে হাঁটে, দেখে অন্য কারুর বউ বলে ভ্রম হয়। শিক্ষা সচিবের কলমের এক গুঁতোয় সাহেবী কেতার স্কুলে ভর্তি হয়ে গেল ভান্তু। হ্যাম, পুডিং, পিৎজা, বার্গার ছাড়া ভেতোখানা আর মুখে তোলে না বাবু। তা এত স্বাচ্ছন্দ্য, এই বিলাস কি শুধু প্রাণের ভয়ে ছেড়ে দেওয়া যায়? বরদাকান্ত উঠে বসল। না, বিশ্রাম হবে না, মাথাটা গজগজ করছে। সরকারের কাছে আগেই খবর ছিল মহামন্ত্রী ঘেরাও হবেন আজ। ঝুট ঝামেলাও হতে পারে, তাই তো মাঝরাতে ফোন করে তড়িঘড়ি তৈরি হতে বলা হলো বরদাকান্তকে। এরকমই দুমদাম নির্দেশ আসে। বগলাচরণ আর নুটুবিহারীকেও জিজ্ঞেস করে দেখেছে, তাদেরও আগে ভাগে কিচ্ছু জানানো হয় না। কার কখন ডাক আসবে জানে না কেউই। একটু আগেই বরদাকান্ত যেমন খবর পেল নুটুবিহারী হেলিকপ্টারে উড়ে আসছে এখানে, এই সার্কিট হাউসে। বিকাল 4টেই কাদাভাঙা মাঠে মহামন্ত্রীর জনসভা। সার্কিট হাউস থেকে মিটিং অবধি পথটুকু নুটুই হাত নাড়তে নাড়তে যাবে। খোলা জিপে দাঁড়িয়ে থাকবে, যেমন মহামন্ত্রী থাকতে চান সবসময়। জনতার উদ্দেশ্যে হাত দোলাবে ক্রমাগত, আর ছুঁড়ে ছুঁড়ে দেবে হাসি। সরখেল আর পাহাড়ি নিয়ম মতোই থাকবে পাশে, সজাগ হয়ে। ওই পথটুকু পার হওয়াতেই নাকি আজ ঝুঁকি সবচেয়ে বেশি। ওদিকে ঈশানপন্থীদের বেজায় দাপট, কোথা থেকে যে কি ঝেড়ে দেয়। টেলিস্কোপিক AK-47 তো এখন ঘরে ঘরে। বক্তৃতা মঞ্চের মাঝখানে 3 দিক ঘেরা বুলেট প্রুফ কাঁচের পোডিয়াম বানানো হয়েছে। সেখানে মহামন্ত্রীর গায়ে আঁচড় পড়ার আশঙ্কা নেই। জিপ থেকে নামার পর টুপ করে হয়ে যাবে বদলা বদলিটা। মিশমিশে কালো গাড়িটায় সেঁধিয়ে যাবে নুটুবিহারী, আর উল্টো দিকের দরজা দিয়ে নেমে পড়বেন মহামন্ত্রী, অবিকল নুটুর মতোই ঠোঁটে অমায়িক হাসি ঝুলিয়ে, হাতে নমস্কারের মুদ্রা সমেত। কেউ ধরতেও পারবে না। নুটুবিহারীকে নিয়ে গাড়ি নিঃশব্দে চলে যাবে সার্কিট হাউসে। ডোরবেল বাজছে। বরদাকান্ত উঠে দাঁড়ালো। লাঞ্চ দিতে বলবো স্যার? আধ ঘন্টা পর। নিজেকে মহামন্ত্রীতে ফিরিয়ে আনলো বরদাকান্ত। সিকিউরিটির লোকটা লম্বা সেলাম ঠুকল। দরজার ওপাশে আরও 2জন নিরাপত্তা কর্মী বসে। মুখের গদগদ ভাব দেখে মনে হয় ও বেটারাও কিছু জানে না, জানার কথাও নয়। ডামি সংক্রান্ত ব্যাপারটা ভয়ঙ্কর গোপনীয়। হাজার পরীক্ষা নিরীক্ষা, রিহার্সাল আর বন্ড সই করার পর বরদাকান্তদের এই চাকরিতে আসা। বেফাঁস হওয়ার উপায় নেই কোথাও, কোনোখানেই। দরজা বন্ধ করতে না করতেই আবার ঘুমটি। বরদাকান্ত টান টান হয়ে দাঁড়ালো। একটু আগের ভাবনা ভয় সব কেটে গেছে। সে এখন সত্যি সত্যি মহামন্ত্রীর ভূমিকায়। মাঝে মাঝে এই রাজা সাজার ব্যাপারটা কেন যে এত গৌরবের মনে হয়।
স্যার, এখানকার কিছু লোকাল নেতা আপনার সঙ্গে দেখা করতে চায়। বরদাকান্তর বুক যেন টিপ টিপ করে উঠল। এরকম তো হওয়ার কথা নয়। আসল মহামন্ত্রী তো পৌঁছে গেছেন বহুক্ষণ। কার সঙ্গে কি প্রোগ্রাম সব আগে থেকে তৈরিও আছে। সেক্রেটারি স্বয়ং সেগুলোর দেখাশুনো করছে। নেতাই হোক কি জনতা, বরদাকান্তর কাছে আসে কি করে? ঝটপট উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালো বরদাকান্ত। মুখে এক পোঁচ গাম্ভীর্য টেনে বলল, সরি, ওদের বলুন আমি অত্যন্ত ক্লান্ত। তাছাড়া আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা না থাকলে। স্যার, ওরা বলছে এখনই নাকি ওদের টাইম দেওয়া হয়েছে। কি আশ্চর্য! টাইম পেয়ে থাকলে আসল মানুষটির কাছে যাক, বরদাকান্তকে গাড্ডায় ফেলা কেন? গলা আরও ভারী করল বরদাকান্ত। বলছি তো এখন সম্ভব নয়। বলে দিন বিকেলে মিট করব, জনসভার পর। কিন্তু স্যার। ডোন্ট ডিস্টার্ব মি, গো অ্যান্ড কনসাল্ট মাই সেক্রেটারি। নিরাপত্তা কর্মীটি ধমক খেয়ে বেরিয়ে যেতেই বরদাকান্তর ভ্রু জড়ো। যত সব উটকো বখেড়া, এসব মিটিং কি ভালোই জানা আছে বরদাকান্তর। মুখে বিজ্ঞ বিজ্ঞ ভাব ফুটিয়ে টুপি দেওয়াও যে খুব কঠিন কাজ নয় তাও সে জানে। তবু ঘাড় পেতে অতিরিক্ত দায়িত্ব সে নেবে কেন? যাক, আপাতত ভাগানো গেছে। আশা করা যায় এক্ষুনি আর কেউ তাকে বিরক্ত করবে না। সুসজ্জিত কামরার মানুষ প্রমাণ বেলজিয়াম আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো বরদাকান্ত। কাঁচের ভিতরে মহামন্ত্রী। তার চোখে চোখ রেখে হাসল সামান্য। ঠিক আছে তো স্যার? সাবাস, ভালোই চালাচ্ছ, চালিয়ে যাও। মাঝে মাঝে বড্ড নার্ভাস লাগে স্যার। দিব্যি তাঁতি তাঁত বুনে খাচ্ছিল। ও কথা বলো না, কখনো কখনো নিজেকে রাজা ভেবে তো আনন্দও পাও। তা ঠিক, তবে জানেন কি স্যার? কি? সবই ঠিক আছে, শুধু আপনার প্রাণটা যদি আমার ভেতর না রাখতেন। নইলে আগের কাজের সঙ্গে এই চাকরির তেমন তফাৎ তো দেখি না। তখন ধরা চূড়ো পরে রাবণ সাজতাম, এখন মাস্ক ছাঁটিয়ে মহামন্ত্রী। কাজ তো দুটোই মোটামুটি এক। বাজে বকো না, রাবণ সাজা আর মহামন্ত্রী সাজা কি এক হলো? দোষ নেবেন না স্যার, আমার চোখে তো মাত্র একটা তফাতই ঠেকে। রাবণ সেজে পেটের ভাত জুটত না, আর এ লাইনে প্রচুর টাকা পয়সা, আরাম, ইজ্জত, শুধু ওই প্রাণ ভয়টুকুই যা। আহা, শুধু প্রাণ ভয় আর প্রাণ ভয়। মজাটার কথাও ভাবো। ওই মজাটার কথা ভেবেই তো যেমন আমার রাবণের অ্যাক্টিং দেখে লোকে আমায় রাবণ ভাবত, তেমনি মহামন্ত্রী সেজেও তো। এই, তুমি আমায় বিদ্রূপ করছো নাকি? কি যে বলেন স্যার! বরদাকান্ত এক হাত জিভ বার করল। আমি আপনার অধীনের অধীন। আপনাকে ব্যঙ্গ করার মতো বুকের পাটা আমার কোথায়? মহামন্ত্রী নিজের গালের চামড়া ধরে টানলেন একটু। চামড়া তো নয়, যেন মেম সাহেবের স্টকিংস। পাতলা ফিনফিনে খোলস ইলাস্টিকের মতো বেড়ে উঠেই টাই করে সেঁটে গেল গালে। বরদাকান্ত হো হো করে হেসে উঠল। আবার ঝাঁপিয়ে পড়ল শৌখিন শয্যায়। ভুরিভোজ সেরে টুকুন বুঝি ঘুমিয়ে পড়েছিল বরদাকান্ত। জাগলো বিকেলের মুখে মুখে, নুটুবিহারীর ডাকাডাকিতে। চোখ রগড়াতে রগড়াতে বরদাকান্ত বলল, কখন আসা হলো? এই তো। আছেন কেমন? আর থাকা। নুটুর চোখ ছলছল করছে। বাড়িতে ঘোরতর অশান্তি চলছে মশাই। মেয়েটা একটা লক্কা পায়রার সঙ্গে ভেগে পড়বার তাল করেছে। ফিরে গিয়ে কি দেখব কে জানে। আদৌ ফিরব কিনা তাও তো বলা যায় না। আহা, বিচলিত হচ্ছেন কেন? বরদাকান্ত হাত রাখল নুটুবিহারীর কাঁধে। মাত্র তো ঘণ্টাখানেকের ব্যাপার। বাহিরে কি পোস্টার দেখলাম জানেন? মহামন্ত্রীর মুন্ডু নিয়ে ওরা গেন্ডুয়া খেলতে চায়। আরে দূর, ও তো শুধু চমকানোর জন্য। আদতে এরা ওরা সবাই তো এক। আর ওরা যদি এরা হয়ে যায় তাহলে দেখবেন এরাই তখন ওরা হয়ে গিয়ে একই পোস্টার মারছে। সত্যি সত্যি কেউই কারুর গায়ে হাত দেবে না। শুধু কমন পাবলিককে নিয়েই যা একটু ঝামেলা। ওরা তো ইমোশানে চলে, কখন কি করে বসে তার ঠিক নেই। কমন পিপলকে একটু সামলে সুমলে চললেই। নুটুবিহারী ফোঁস করে একটা শ্বাস ফেলল।
বুঝি তো সবই, তবু ভয়টা যে যায় না। সত্যিকারের মহামন্ত্রী হলে হয়তো। আর কোনো কথা নেই, দুজনেই চুপচাপ মুখোমুখি বসে। নটুবিহারী নাক টানছে মাঝে মাঝে। মিনিট কয়েক পরে আরও ভারী একটা নিঃশ্বাস ফেলে ব্রিফকেস খুলল। বের করেছে ধপধপে ফর্সা ধুতি পাঞ্জাবি। পোশাক বদলে চুলে দু চারটে রূপালি রেখা টানল তুলি দিয়ে। বরদাকান্ত হাতের চাপে টেনে টেনে খুলল রবারের মুখোশখানা, তুলে দিল নটুবিহারীর হাতে। চার্চ মেকওভার টেকওভারের পালা শেষ। ডোরবেলে ডিং ডং। দরজায় আবির্ভূত হয়েছে পাহাড়ি। বাহিরে কনভয় রেডি স্যার। আমিও রেডি। নটুবিহারী বেরোতে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ফ্যাকাশে মুখে তাকালো বরদাকান্তর দিকে। নিচু গলায় বলে, আমার কিন্তু সত্যিই আজ নার্ভাস লাগছে বরদাবাবু। দেখুন হাঁটু দুটো কাঁপছে কেমন, ডান চোখ নাচছে। বরদাকান্তরও চোখ কেঁপে উঠল। আমাদের এখন আর পালাবার পথ নেই নটুবাবু। যা হওয়ার হবে। মধুসূদনের নাম নিয়ে যান স্টেজে। বেশি বিপদ দেখলে না হয় মুখোশটা খুলে ফেলে দেবেন। নটুবিহারী ফ্যাল ফ্যাল তাকালো। আরে মশাই, ঠিকই বলছি। আমরা তবু মুখোশটা খুলতে পারি। বেচারা মহামন্ত্রীর কথা ভাবুন তো, তার তো মুখোশ খোলার সুযোগটাও নেই। সে নিজে মানুষটা কেমন তাই হয়তো সে ভুলে গেছে। নটুবিহারী কি সান্ত্বনা পেল কোনো, বোঝা গেল না। করিডোর পেরিয়ে বাহিরে যাওয়ার আগে ঘুরে তাকালো একবার। বরদাকান্ত দূর থেকে হাত নাড়ল। গুড বাই স্যার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।